শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি নাবিলা সোহেল। বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় জিকির আসকারে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ফজরের নামাজের পর আম বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। দিনব্যাপী চলে ঈমান আকিদার উপর আলোচনা। এদিকে আখিরি মোনাজাতকে কেন্দ্র করে দেশের নানা প্রান্ত থেকে মুসল্লিদের স্রোত ময়দান প্রাঙ্গণে। আগামীকাল সকাল ৯টায় মাওলানা জুবায়ের মোনাজাত পরিচালনা করবেন। আলফাজ হোসেন রানার তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাব্বি সিদ্দিকী। তুরাগ তীরে ইজতেমা মাঠে মুসল্লিরা অবস্থান করছেন নির্ধারিত জায়গায়। কেউ বসে বয়ান শুনছেন, কেউ বা ব্যস্ত রান্না বান্নায়। দিনব্যাপী বয়ান করেন দেশ বিদেশের প্রখ্যাত মাওলানারা। ইসলামের দাওয়াতের পাশাপাশি পরকালে শান্তি লাভের আশায় বিভিন্ন বিষয় নিয়ে হয় আলোচনা। দীর্ঘ সময় ঈমান আমলের সম্পর্কে আলোচনা হয়। এই ঈমান আমলে আলোচনা হইলে মানুষের মনে প্রশান্তি আসে। শান্তির ধর্ম ইসলাম, কোনো অশান্তি কোনো কিছু চায় না, শান্তি চায়। নিজেরা দুনিয়াতেও শান্তি পাইতে পারি, পরকালে নাজাত পাইতে পারি, একটি উদ্দেশ্য নিয়ে। আর এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। নিজের আত্মশুদ্ধি সহ ইসলামের সুমহান বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয় মুসল্লিদের চোখে মুখে। কষ্ট তো কিছু ওই বুঝে কষ্ট হলে আইতে যে কষ্টের সমস্যাটা লেগে কষ্ট না দিনটা হাসিল না যায়। আমার যদি ভিতরটা ঠিক হয়, কলবটা ঠিক হয়, ইমানটা ঠিক হয়, তাহলে আমার আমল সুন্দর হয়ে যাবে। এখানে এটাই বুঝতেছে। বলেন, শুধুমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি লাভের আশায় দিনের পথে অংশগ্রহণকারীদের এই মেহনত। তুরাগ তীরে মুসল্লিদের ঢল নেমেছে। চলছে দ্বিতীয় দিনের ইজতেমার কার্যক্রম। কাল আখরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ধাপের ইজতেমা। ইজতেমায় রক্তপাত হবে এমন গুজবের বিষয়েও কথা বলেন আয়োজক কমিটি। আর আইনশৃঙ্খলা বাহিনী বলছে এখন পর্যন্ত শান্তিপূর্ণ আছে ইজতেমার পরিবেশ। বিদেশি মেহমানরা যেন আসতে না পারে সেই জন্য একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি। এত সব সত্ত্বেও আলহামদুলিল্লাহ পুরা মাঠ আশপাশের এলাকায় কানায় কানায় পরিপূর্ণ। আমরা এখন পর্যন্ত কোনো নিরাপত্তা থ্রেট উপভোগ করছি না। আমরা সম্পূর্ণভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আখেরি মোনাজাতের সময় কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথাও জানায় পুলিশ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। ইজতেমার আরো খবর জানবো আমরা। এই মুহূর্তে পলাশ প্রধান আছেন আমাদের সাথে ইজতেমা ময়দান থেকে। পলাশ, জানতে চাই ইজতেমা ময়দানে এখন কি চলছে, গণবিয়ে কি সম্পন্ন হয়েছে, বিস্তারিত জানাবেন। সোহার কিছুক্ষণ আগে গণবিবাহ সেটি শেষ হয়েছে। প্রায় অর্ধ শতাধিক বরকর্ণ ছিল, সেটি আসলে সম্পন্ন হয়েছে। সম্পন্ন হওয়ার পর মিষ্টি বিতরণ করেছে সকল যারা বিবাহ করেছে আত্মীয় স্বজনকে নিয়ে আসলে ইজতেমার ময়দান থেকে তারা চলে গেছে। অর্থাৎ বাকি আনুষ্ঠানিকতা সেটি তারা পরিবার পরিজনকে নিয়ে করবে। কিন্তু এখন ইজতেমার ময়দানে মূলত মাগরিব নামাজ অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ মাগরিব নামাজ শেষ হচ্ছে। শেষ হওয়ার পর আবারও ঠিক টানা রাত 10টা পর্যন্ত আমবয়ান চলবে। সেই আমবয়ান শেষ করে আগামীকাল ভোর থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকে আমবয়ান শেষ করে 9টা থেকে 10টার মধ্যে যে কোনো মুহূর্তে অর্থাৎ আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে সেটি হচ্ছে যিনি পরিচালনা করবেন মাওলানা জুবায়ের সাহেব, সেটি আমরা নিশ্চিত হয়েছি। তবে দ্বিতীয় পর্ব যেটি হবে সেটি কিন্তু নির্ধারিত করছে, অর্থাৎ আগামী ফেব্রুয়ারির 3 তারিখ থেকে কিন্তু আলেমদের যে ইজতেমা সেটি মূলত দ্বিতীয় পর্বে কিন্তু আরেকটি আসর অনুষ্ঠিত হবে, সেটি নিয়ে কিন্তু আমাদেরকে ব্রিফ করেছে। কিন্তু ইজতেমার ময়দানে যে বিষয়গুলো আমরা দেখছি যে আগামীকাল আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে, সেই উপলক্ষে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ বিভিন্ন জেলা থেকে মানুষ আসছে, প্রত্যেকটি ক্ষেত্রে বসার চেষ্টা করছে এবং পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে শাখা সড়ক, মহাসড়ক এবং বিভিন্ন বহুতল ভবনের ছাদেও তারা অবস্থান নিচ্ছে। অর্থাৎ আগামীকাল আখিরি মোনাজাত সেটি আসলে অংশগ্রহণ করবে। সেটির জন্য কিন্তু আসলে যেভাবে পারছে সেভাবে কিন্তু আসলে অবস্থান নিচ্ছে। ঠিক বিপরীত যদি বলি প্রশাসনিক নিরাপত্তা, সেক্ষেত্রে বলো 5 স্তরে নিরাপত্তা স্তর এখানে পুরো ইজতেমার ময়দানে কিন্তু আসলে চাদরে ঢাকা রয়েছে, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে প্রস্তুত রয়েছে প্রশাসন। পলাশ, ধন্যবাদ আপনাকে। 21-এর হার না মানা চেতনাকে সঙ্গী করে
জুলাই বিপ্লবকে ছাত্র জনতা সফল করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থানের ত্যাগের মধ্য দিয়ে বিধ্বস্ত দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় খুঁজে পেয়েছে সাধারণ মানুষ। বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকার প্রধান। এর আগে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারও তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবার ঘুরে এলো বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির আয়োজনে মেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস। দুপুরে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ বক্তব্যের আগে প্রধান উপদেষ্টার হাত থেকে পদক গ্রহণ করেন শিল্প সাহিত্যে অবদান রাখা কবি ও সাহিত্যিকরা। পরে প্রধান উপদেষ্টা বলেন, ২১ মানে হার না মানা, ২১ মানে জেগে ওঠা। সেই চেতনাকে সঙ্গী করেই জুলাই বিপ্লবকে সফল করেছে সাধারণ মানুষ। এ সময় তিনি অভ্যুত্থানের সহিত সবাইকে স্মরণ করেন। বলেন, গণঅভ্যুত্থানের অর্জনকে পুঁজি করে বিধ্বস্ত একটি দেশকে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত গন্তব্যে নেয়ার সাহস খুঁজে পেয়েছে সবাই। মাত্র ৬ মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে রাস্তায় রাস্তায় শোভা পেতে থাকা দেয়াল চিত্রগুলো এখন ঐতিহাসিক দলিল। সেগুলো বুকে ধারণের বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। মেলায় এসব দেয়াল চিত্র উপস্থাপনের উদ্যোগের প্রশংসা করেন তিনি। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এগুলির স্থান এখন আমাদের বুকের মধ্যে এবং জাদুঘরে হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। বক্তৃতা পর্ব শেষে প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২০২৫ সালের বইমেলার। এরপর তিনি ঘুরে দেখেন বিভিন্ন স্টল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন সহকর্মী সুমাইয়া ঐশী। একটু ঐশীর কাছে যেতে চাই। ঐশী, বইমেলার আজকে প্রথম দিন, নতুন উদ্যমের নতুন একটা আরম্ভ, সবকিছুর কেমন মনে হচ্ছে আজকে বইমেলার আয়োজন এবং লেখক পাঠকের সমাগম আজকে কেমন দেখছেন? সোহর, আজকে একদম প্রথম দিন বইমেলার এবং সেই তুলনায় পাঠকদের সমাগম কিন্তু বেশ অনেকটা দেখা যাচ্ছে। আজকে বিকেল ৩টার পর প্রধান উপদেষ্টা বইমেলার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন এবং তারপরেই আসলে বইমেলার দরজা খুলে দেয়া হয়েছে সাধারণ পাঠকদের জন্য। দর্শনার্থীরাও আছেন এবং যেমনটি ভিড় দেখতে পাচ্ছি প্রথম দিন হিসেবে কিন্তু বেশ অনেকটাই ভালো সাড়া পাওয়া যাচ্ছে বইমেলায়। এবং যেমনটি প্রতিবার আমরা দেখি যে বইমেলায় আসলে শুরুর প্রথম দিনটি বইমেলায় খুব একটা গুছিয়ে ওঠা সম্ভব হয় না, ঠিক সেই চিত্র কিন্তু আজকেও দেখা যাচ্ছে। আজকেও কিন্তু বিভিন্ন প্যাভিলিয়নের নির্মাণ সামগ্রী এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটি খুব হতাশার একটি বিষয়। এবং পরিচ্ছন্নতার কাজটিও সমাপ্ত করা সম্ভব হয়নি, যদিও এই বিষয়টি নিয়ে আসলে প্রতিবারই দর্শক, পাঠক এবং যারা দর্শনার্থী আছেন তারা প্রতিবারই এই বিষয়টি নিয়ে বলেন এবং সেই চিত্র আজকেও দেখা যাচ্ছে। তবে আশা করা যাচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে বইমেলাকে আরও একদম সুন্দর করে গুছিয়ে নেওয়া সম্ভব হবে। এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি পাঠকদের মধ্যে এক অন্যরকম উচ্ছ্বাসও কিন্তু কাজ করছে সোহার, কারণ এবছর আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের আদলে আসলে এবারের যে বইমেলার থিম সেটি নির্মাণ করা হয়েছে, সেটি প্রতিবাদ্য নির্দিষ্ট করা হয়েছে। এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই যে এবারে কিন্তু পাঠক যারা আসছেন, দর্শনার্থী যারা আসছেন তারা কিন্তু বলছেন যে এবারের যে বইমেলার থিম এটি কিন্তু এক অন্যরকম ভালো লাগার জায়গা থেকে তারা বইমেলায় আসছে এবং এই থিমের সঙ্গে মিল রেখে তারা বই খুঁজছেন বিভিন্ন প্যাভিলিয়নে। এবং এরই মধ্যে আমরা দেখছি যে অধিকাংশ প্যাভিলিয়ন কিন্তু আলোকসজ্জা থেকে শুরু করে অন্যরকম ভিন্ন আঙ্গিকে সাজিয়েছে এবং অনেক প্রকাশনা প্রতিষ্ঠান, এবার যেমনটি একটুখানি উল্লেখ করতে চাই, এবারে কিন্তু প্যাভিলিয়নের সংখ্যাও বেড়েছে। ৭০৮টি প্যাভিলিয়ন এবার এই বইমেলায় অংশ নিয়েছে। সুতরাং পরিসর বেড়েছে। পাঠকরা চাইছেন যে এরকম আরও প্রতি বছরের মতো এবার বইমেলার খুব সুন্দর করে তারা উপভোগ করতে চান। ঐশী জানাচ্ছিলেন প্রথম দিন তুলনায় আজকে বেশ ভালো সারা বইমেলা। ধন্যবাদ আপনাকে।
ষড়যন্ত্রকারীরা বসে নেই, নানান দাবি দেওয়ার নামে নানাভাবে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে, এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। প্রিয় সহকর্মীবৃন্দ, তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। জানাজা শেষে দাফন করা হয়েছে যৌথ বাহিনীর হেফাজতে থাকার পর হাসপাতালে মারা যাওয়া কুমিল্লার যুবদল নেতা তৌহিদুরের মরদেহ। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। শোকের মাতম আর আহাজারিতে ভারী কুমিল্লা সদরের ইটাল্লা গ্রামের পরিবেশ। সেই শোককেই পুঁজি করে যুবদল নেতা তৌহিদুরের মরদেহ নিয়ে স্বজন স্থানীয়দের এই বিক্ষোভ। পরিবার জানায়, বৃহস্পতিবার গভীর রাতে অস্ত্র রাখার অভিযোগে যৌথ বাহিনীর গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় পাঁচথবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানকে। পরদিন পুলিশের ফোন পেয়ে হাসপাতালে যান তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় তৌহিদুর। নিহতের শরীরে ছিল অসংখ্য জখমের চিহ্ন। স্বজনদের অভিযোগ, হেফাজতে মারধর করা হয়েছে তাকে। আড়াইটার সময় আসছে এরা, আইসা আমার বাইরে কয় বাড়িতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এই তাল্লাশি করবো, করেন তাল্লাশি। আমি বলছি আমার মোবাইলগুলো কেন কারা নিয়ে গেছে? এই সেনাবাহিনীর লোক। আমাদের তো বিশ্বাস আছে, আমাদের সেনাবাহিনী 5ই আগস্টের পর থেকে যেভাবে আমাদেরকে সহযোগিতা করছে, দেশের মানুষের তো ওনারা তো প্রোটেকশনই দিচ্ছে, ওনারা তো প্রোটেকশন দেওয়ার জন্যই কাজ করে যাচ্ছে। আমাদের বিশ্বাস ওনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। পুলিশ জানায়, শুক্রবার সকালে গোমতীর আইল থেকে উদ্ধার করা হয় তৌহিদুরকে। অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সকাল 11টায় আমাকে ফোন দিয়েছে যে এরা বোম দিতে অভিযান পাঠিয়েছে, এটা বাড়ি পুলিশ টিম লাগবে। ঠিক আছে, ডিউটি অফিসারের মাধ্যমে পুলিশ টিম পাঠিয়ে দিয়েছি। তো আমার অফিসার ওখানে যা দেখে যে এই যে আপনার বিক্রম চৌধুরী ইসলাম অবস্থায় অসুস্থ অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, তোর বলছে ভাই আমাকে বললো স্যার এই ঘটনা। আমি বললাম দ্রুত হাসপাতাল নেন, সেনাবাহিনীর হেল্প নিয়ে হাসপাতাল নেন। যুবদল নেতার এমন মৃত্যুতে হতবাক এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা। তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি সকলের। যেহেতু করছে, আমরাও বিশ্বাস করি যে ন্যায় বিচার হবে। এর ভিতরে ইনকোয়ারিও শুরু হয়েছে। আমাদের বক্তব্য একটাই যে এটার ন্যায় বিচার আমরা চাই। এ ঘটনায় সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। সঠিক কারণ উদ্ঘাটনে গঠন করা হয়েছে উচ্চপদস্থ একটি তদন্ত কমিটি। কঠোর নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ও। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তৌহিদুরের মরদেহ। স্বজনরা জানায়, চট্টগ্রামে চাকরি করতেন 4 কন্যা সন্তানের জনক তৌহিদুর। বাবা মারা যাওয়ায় কুলখানিতে অংশ নিতে গ্রামের বাড়িতে যান তিনি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে আটক মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, মানুষ আর বিচার বহির্ভূত হত্যা দেখতে চায় না। বিকেলে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমনটাই বলেন তিনি। বলেন, যারা দখলদারিত্ব করবে তারা দল ও দেশের শত্রু। আওয়ামী লীগের সমর্থক হলেই তার কাছে গিয়ে মাস্তানি করা যাবে না বলেও জানান তিনি। বলেন, নির্বাচনে জনগণের ভালোবাসা অর্জন না করলে দেশ পরিচালনা করতে পারবে না বিএনপি। সরকারকে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় মহাসচিব ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি থেকে দল করলে মানুষ তা মেনে নেবে না। আওয়ামী লীগের কেউ যেন দলে প্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে তারপর সকালে মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আর এক্সট্রা জুডিশিয়াল কিলিং দেখতে চাই না।
শেখ হাসিনা আমলের মতো অন্তর্বর্তী সরকারের সময়ও বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হলে জাতি হতাশ হবে এ মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিত সভায় তিনি মন্তব্য করেন। বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে। তখন ব্যবসায়ীদের ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে হবে বলেও মন্তব্য করেন রিজভী আহমেদ। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পতন মানতে পারছে না ভারত, তাই ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে দেশটি। অন্যায়, অসত্য, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন ভূমিকা অব্যাহত রাখবে পাঠকপ্রিয় দৈনিক যুগান্তর। গত 25 বছরের চেয়ে আরও বেগবান ও প্রাণবন্ত হবে নতুন পথচলা। 26 বছরে পদার্পণ উপলক্ষে এমনই প্রত্যাশা করেছেন যুগান্তর কর্তৃপক্ষ শুভানুধ্যায়ীরা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের পরিবার সহ কয়েকটি পরিবারকে আর্থিক অনুদান তুলে দেওয়া হয় যমুনা গ্রুপের পক্ষ থেকে। সত্যের সন্ধানে নির্ভীক স্লোগানে যাত্রা শুরু করে যুগান্তর। 1-2 করে সিকি শতাব্দী পার করল জনপ্রিয় এই দৈনিক পত্রিকাটি। স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের প্রত্যাশিত পথ, সাদাকে সাদা কালোকে কালো বলার দুরন্ত সাহস নিয়ে এগিয়েছে যুগান্তর। 26 বছরে পা দেয়ার ক্ষণটি স্মরণীয় করে রাখতে এসেছিলেন সরকার, রাজনীতি, অর্থনীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা। 2001 সালের 1 ফেব্রুয়ারি যাত্রা শুরুর খুব অল্প দিনেই পাঠকপ্রিয়তা অর্জন করে যুগান্তর। বস্তুনিষ্ঠ সংবাদ, আকর্ষণীয় ফিচার আর দেশখ্যাত লেখকদের লেখনীতে বরাবরই সমৃদ্ধ এই দৈনিকটি 2.5 দশকের পথ চলায় পাঠকের আস্থা ও ভালোবাসা সাহস জুগিয়েছে যুগান্তর কর্মীদের। যে সময়টিতে ফ্যাসিবাদ কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, সেই সময়ে যুগান্তর সাহস করে অনেক কথা বলেছে, কথা বলার চেষ্টা করেছে। একটা নির্বাচিত সরকারের পরে বাংলাদেশে একটা পলিটিক্যাল অর্ডার, ডেমোক্রেটিক অর্ডার, একটা মুক্ত পরিবেশে যুগান্তর তার কাজ করতে পারবে আগামী দিনে, সেটা আমরা আশা করছি। চরম কঠিন সময় আমরা দেখেছি নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠ হিসেবে অনেকখানি যুগান্তর কিন্তু আন্দোলনকারী ফ্যাসিবাদ বিরোধী জনতার পাশে ছিল। রাজধানী ঢাকা কিংবা প্রান্তের কোনো জেলা বা উপজেলা সবার খবর তুলে গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয় যুগান্তর। শাসকের চোখ রাঙানিতে ভয় না পেয়ে বরাবর মানুষের কথা বলতে চেয়েছে পত্রিকাটি। আমি কোনোটা কখনো দেখিনি যে ব্যক্তিকেন্দ্রিক কোনো খবর তৈরি হতো, এবং এই বিগত সময়ে এত ফ্যাসিবাদীর মধ্যেও তারা চেষ্টা করেছে যে সত্যটুকু বের করতে। পুরো 15 বছরে বাংলাদেশে জার্নালিজমের মিনিমাম ফ্রিডম ছিল না, সেখানে যুগান্তর খুবই সম্মুখ ভাগের একটা যোদ্ধা ছিল এবং তারা চেয়েছে তাদের জার্নালিজমের ইন্ডিপেন্ডেন্সটা রাখতে। নানা চড়াই উতরাই বাধা বিপত্তি ডিঙিয়ে সত্য প্রকাশে যুগান্তর এখন টকবগে সাহসী যোদ্ধা। সবার উপরে যুগান্তরের হলো দেশের জনগণ এবং দেশের জন্য, দেশের জনগণের সঙ্গে সাংঘর্ষিক, দেশের আশা আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক এমন যা কিছু আছে যুগান্তর তার বিরুদ্ধে লড়বে। শুরু থেকেই যারা এই পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকে এখনও আছেন, নতুন করে অনেকেই যুক্ত হয়েছেন। সবাই নিরলস চেষ্টা করছেন এই পত্রিকাটিকে জনমানুষের পত্রিকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। দেশ আসলে পরিবর্তন দরকার, দেশের পরিবর্তন দরকার, দেশের জনগণ পরিবর্তন চায়। তো আর যুগান্তর এবং যমুনা গ্রুপ সবসময় ভালোর সাথে ছিল এবং থাকবে। সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা, কালোকে কালো, এই যে আমাদের নুরুল ইসলাম বাবুল সাহেব যে স্বপ্নদ্রষ্টা, উনি যে কথাগুলি বলে গেছেন সেইগুলোকে, সেই দিক সামনে রেখে যাতে সামনের দিকে আমরা সবাই একসাথে চলতে পারি, যুগান্তর পত্রিকা যাতে আরও অনেক এগিয়ে যায় এই দোয়াই করি, এই প্রত্যাশাই করি। অতীতের ধারাবাহিকতায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখতে চায় বলিষ্ঠভাবে। প্রত্যাশা করব ভবিষ্যতেও যেন যুগান্তর তাদের সেই সংবাদপত্র পরিবেশনায় তাদের সেই বস্তুনিষ্ঠতা বজায় রেখে যাবে। আমি দৈনিক যুগান্তর পত্রিকার রজত জয়ন্তীতে এই যুগান্তর পরিবারকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন। দেশবাসীর কাছে যে নিউজগুলো প্রচার করা প্রয়োজন সেই নিউজগুলো ইনশাল্লাহ যমুনা এবং যুগান্তর এবং যমুনা টেলিভিশন, যমুনার আয়ত্তে যতগুলো মিডিয়া আছে সবগুলো ইনশাল্লাহ প্রচার করবে। প্রতিষ্ঠার দিনে পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের আন্তরিক শুভেচ্ছা জানানো হয় যুগান্তর
যুগান্তর পরিবারের পক্ষ থেকে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। জানাবো নারী টি-20 সিরিজের খবর। তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দলকে 5 উইকেটে হারিয়ে 3-0 সিরিজ জিতে নিয়েছে উইন্ডিজ নারী দল। 105 রানের টার্গেট তাড়া করতে নেমে 9 বল হাতে রেখে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় টাইগ্রেসরা। 13 রানে মুর্শিদা খাতুনের বিদায়ের পর 21 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন দিলারা আক্তার। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে এক পাশ আগলে রেখে 33 রান করেন অধিনায়ক নিগার সুলতানা। 8 উইকেট হারিয়ে 108 রানের মামুলি স্কোর দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে দ্রুতই 2 উইকেট হারিয়ে বসে ক্যারিবিয়ানরা। তবে জেনেলিয়া গ্লাসগোর 25 ও সাবিকা গাজনবির হার না মানা সর্বোচ্চ 27 রানের ইনিংসে ভর করে লক্ষ্যে পৌঁছে যায় উইন্ডিজ। বিদ্রোহে জড়িত 18 নারী ফুটবলারকে নিয়ে ভাবছে না নারী দলের কোচ পিটার বাটলার। তরুণ ফুটবলারদের নিয়েই আপাতত তারা ভাবনা। সাবিনা সঞ্জিদার না এলেও তরুণ ফুটবলারদের নিয়ে অনুশীলন চালিয়ে যেতে চান বাটলার। তিনি বিশ্বাস করেন উদীয়মান ফুটবলাররাই ভবিষ্যতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। সেই সাথে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করতে পেরেও সন্তুষ্ট এই ব্রিটিশ কোচ। যারা অনুশীলনে যোগ দেননি তাদের নিয়ে ভাবছি না। আমার কাছে পেশাদারিত্বই গুরুত্বপূর্ণ। অনূর্ধ্ব 20 দলের খেলোয়াড়রা যোগ দেবে, তারা দেশকে সার্ভিস দিতে পারে। পৃথিবীতে বর্তমানে চলমান ব্যবস্থা বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। তরুণ প্রজন্মকে এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যা পুরনো ব্যবস্থাকে অপসারণ করবে, আর তা করার একমাত্র চাবিকাঠি সামাজিক ব্যবস্থা বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে দেয়া কি নোট স্পিচে এ মন্তব্য করেন তিনি। বলেন, শুধু মুনাফা করাই ব্যবসা নয়, ব্যক্তিগত লাভের আশা ছাড়া সমস্যার সমাধানও ব্যবসা হতে পারে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নবম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট, যেখানে কিনোট স্পিচ প্রদান করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সারা বিশ্বে বর্তমানে যে ব্যবস্থা চলমান তা বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। তাই তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে এমন একটি ব্যবস্থা যা পুরানো ব্যবস্থাকে অপসারণ করবে, আর সামাজিক ব্যবসা এক্ষেত্রে তা বাস্তবায়নের একমাত্র চাবিকাঠি। তরুণ প্রজন্মের জন্য সামাজিক ব্যবসা এক অভিনব অভিজ্ঞতা হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। Because it creates massive problems for the world, and the world has no escape route from that. We need to design an engine which will skip that path, and social business is key to that whole thing. Unless we are, you see, I'm not saying that everything else has to be removed. We are saying make space for social business. অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, শুধু মুনাফা অর্জনই নয়, কোনো ব্যক্তিগত লাভের আশা ছাড়াই সমস্যার সমাধান করাও ব্যবসা হতে পারে। কারণ মুনাফা থেকে পাওয়া অর্থ একজনকে যতটা আনন্দিত করে তার চেয়ে অনেক বেশি আনন্দ পাওয়া সম্ভব অন্যের উপকারে আসতে পারলে। Business doesn't mean only profit maximization. There could be another kind of business. Business to solve problems without having any intention of making any money out of it personally. Making money may be happiness, but making other people happy is a super happiness. এ সময় প্রধান উপদেষ্টা তরুণ প্রজন্মকে গিভিং প্লেজে অংশ নেওয়ার আহ্বান জানান, যে অঙ্গীকারের মাধ্যমে মৃত্যুর পর একজনের বেঁচে যাওয়া অবশিষ্ট সম্পদ জনহিতকর কাজে ব্যয় করা সম্ভব হবে। Recently I was also encouraging the people who are involved in giving pledge. You must be familiar with that. Big richest people in the world, they sign up a pledge called giving pledge, and the giving pledge means after their death, whatever wealth they have, this will be given as a charity. So the charity benefits from that. ডক্টর ইউনূস বলেন, শুধু জনহিতকর কাজেই নয়, গিভিং প্লেজের মাধ্যমে মৃত্যুর পর একজনের সম্পদ বিনিয়োগ করা যেতে পারে সামাজিক ব্যবসাতেও। Where it will go as an investment in social business. তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিচারের আগে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই বলে মনে করেন সংবিধান সংস্কার কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ। বলছেন, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ক্ষমা চাওয়া এবং আদর্শ নেতৃত্ব পরিবর্তন না করলে তাদের রাজনীতিতে ফেরার অধিকার নেই। নিজস্ব ভোট ব্যাংক যাই থাকুক না কেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগকে এখন রাজনীতি করতে দেওয়ার পক্ষে শক্ত অবস্থানে এই রাষ্ট্রবিজ্ঞানী।
5 আগস্টের গণঅভ্যুত্থান বদলে দিয়েছে অনেক কিছু। টানা 4 মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতনের পর দলীয় প্রধান শেখ হাসিনা সহ বেশিরভাগ নেতা দেশ ছাড়া, পলাতক কিংবা আত্মগোপনে। এরই মধ্যে ফেব্রুয়ারিতে বিক্ষোভ, অবরোধ ও হরতালের কর্মসূচি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছে দলটি। ফলে নতুন করে আলোচনায় আওয়ামী লীগের রাজনীতি। অধ্যাপক আলী রিয়াজের 4 শর্তে আওয়ামী লীগ ফিরতে পারে মন্তব্যে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল। তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তারপর একটা ফৌজদারি ব্যবস্থা আছে এই দেশে। আমি যদি হত্যা করে থাকি, কেউ যদি হত্যা করে, তার বিচার হতে হবে না, আদর্শ পরিত্যাগ করতে হবে। এই পরিবারের কারণে আপনি দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছে। সংগঠনের ভেতর বাইরের দেশ রাষ্ট্র সব একাকার করে দেশ লুটপাট করেছে। এদেরকে আপনি যদি সংগঠনে রাখেন, যে কোনো প্রক্রিয়ায় তারা আবার ক্ষমতায় আসবে, সেই জন্য এদেরকে বাদ দিতে হবে। জুলাই আগস্ট সহ গেল 1.5 দশকে যে হত্যা, গুম, খুন হয়েছে তার বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন আলী রিয়াজ। বলছেন এই বিচার শেষ না করে নির্বাচনেরও বিপক্ষে তিনি। কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা সন্ত্রাসী সংগঠন কিভাবে যুক্ত হবে? নির্বাচন তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আওয়ামী লীগ নিয়ে যদি কথা বলতে হয় তাহলে আগে বিচারটা করতে হবে। পুলিশ আইন ভঙ্গ করে হত্যাকাণ্ড পরিচালনা করার রিপোর্ট দিচ্ছে হোম মিনিস্টারের কাছে। তিনি নির্বিকারভাবে সেটা দেখছেন এবং প্ররোচনা দিচ্ছেন। তো এই প্ররোচনা তো মানবতার বিরুদ্ধে অপরাধ। আমি তার বিচার না করে কি করে আমি অগ্রসর হব? আলোচনায় আছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আদৌ অংশগ্রহণমূলক হবে কিনা। হলেও সেক্ষেত্রে আওয়ামী আদর্শের ভোটাররাই বা কোথায় যাবেন? জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাৎসিদের সমর্থন ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু তার অর্থে কি নাৎসিদেরকে যুক্ত করা হয়েছে? যুক্ত তো করা হয়নি। 3 নভেম্বর একটা সাংবাদিক সম্মেলনে আমি সুস্পষ্ট করে আমাদের কমিশন সিদ্ধান্ত নিয়ে বলেছে যে আমরা কাদের সাথে কথা বলবো, কাদের সাথে কথা বলবো না। জুলাই গণঅভ্যুত্থানের সময় যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, প্রত্যক্ষভাবে যুক্ত ব্যক্তি, সংগঠন, সংস্থা, কথা বলবো না। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার ধীরগতি নিয়েও অসন্তোষ আছে তার। প্রয়োজনে এই বিচার নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন আলী রিয়াজ। বিচার প্রক্রিয়াটা যেন আইসিসি নিয়ে যাওয়া হয়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সংস্কার ও নির্বাচনের আগে জুলাই আন্দোলনের শহীদ প্রত্যেককে স্বীকৃতি এবং প্রতিটি হত্যার বিচার করতে হবে বলে সংবাদ সম্মেলনে দাবি করেছেন শহীদ পরিবারের সদস্যরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে এমন দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। তারা অভিযোগ করেন শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। তাহলে শহীদ পরিবার কার কাছে যাবে এমন প্রশ্ন তোলেন তারা। 2000 সন্তানের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে, কিন্তু তার আগে প্রতিটি হত্যার বিচার করতে হবে। আগে শহীদদের স্বীকৃতি ও হত্যার বিচারের দাবি জানান তারা। বিচারের নামে রঙ্গমঞ্চ তৈরি না করার আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। ডক্টর ইউনূস স্যারের নাকি শহীদ পরিবারের সাথে কথা বলার, দেখা করার সময় নাই, উনি না করে দিয়েছে। তাহলে বলেন শহীদ পরিবার কোথায় যাবে? বর্তমান সরকার আমাদের সরকার হয়েও আমার পরিবারের নিরাপত্তা দিতে পারছে না এবং আমরা আমাদের নিরাপত্তা পাচ্ছি না। আমরা এখনো কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছি না। এই বাচ্চারা আত্মনাত্ম শুধু আমরা জানি, আর তো কেউ বুঝতেছে না আমাদেরকে। আমরা কেন তাদের দাঁড়া দাঁড়িয়ে যাচ্ছি, তারা কেন আমাদের দাঁড়া দাঁড়িয়ে আসতেছে না? তিতুমির কলেজের শিক্ষার্থীরা আজও সড়ক অবরোধ করেছে। তারা এই মুহূর্তে গুলশান অভিমুখে যাত্রা করছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? এখন কোথায় আছে তারা, সবকিছু জানতে চাই। সোহার, তিতুমির কলেজের শিক্ষার্থীদের যে 24 ঘন্টার আলটিমেটামটি ছিল সেটি বিকেল 4টায় শেষ হয়েছে। এর পরপরই কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের যে পরবর্তী কর্মসূচি ছিল বারাকাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি, সেই কর্মসূচিতে তারা কিন্তু সেই কর্মসূচির আওতায় কিন্তু শিক্ষার্থীরা আবারও রাস্তায় নেমেছেন এবং তারা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী জড়ো হয়ে তিতুমির কলেজের সামনে থেকে তারা মিছিল নিয়ে মহাখালীর রেলগেট
প্রদক্ষিণ করে তারা মহাখালীর আমতলী হয়ে আবারও তিতুমির কলেজের সামনে আসেন এবং সেখান থেকে কিন্তু সেই শিক্ষার্থীরা তাদের যে এক দফা এখন দাবি রয়েছে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের সেই দাবি নিয়েই তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তারা কিন্তু সেই মিছিলটি এই মুহূর্তে রাজধানীর গুলশানের যে 1 নম্বর মোড়টি রয়েছে সেই মোড়ের দিকেই তারা এগিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের যে দাবিটি রয়েছে সেই বিষয়ে তারা কোনো আপোষ করবেন না, যেহেতু প্রশাসনকে 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল সেই 24 ঘন্টার আলটিমেটামের মধ্যে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদিও দুপুরের দিকে একটি বিবৃতি মিডিয়াতে পাঠানো হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবির সাথে তাদের যে দাবিটি রয়েছে সেটিকে তারা গুরুত্ব সহকারে নিয়েছেন এবং বিশেষভাবে বিবেচনা করছেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের যে দাবিটি রয়েছে সেই দাবির বিষয়ে তারা পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন, সেজন্য তারা আগামী 7 তারিখের মধ্যে সেশন জট দূর করতে উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে 2018-19 সেশনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে 8 দফা দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করে তারা। এ সময় শিক্ষার্থীরা সেশন জটে আটকে থাকাদের ফলাফল বিশেষ বিবেচনায় মূল্যায়নের দাবি জানানো হয়। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলো ভেঙে দিয়ে প্রশাসনিক কেন্দ্র হিসেবে পরিচালনার দাবিও জানান তারা, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস থেকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করতে হবে। এ সময় সেশন জট মুক্ত পরীক্ষা ও নিয়মিত সমাবর্তন আয়োজনের দাবিও জানায় তারা। সিরাজগঞ্জের বেলকুচিতে একজন বাক প্রতিবন্ধীর জায়গা দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। বেলকুচি প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বাক প্রতিবন্ধী মনিরুল ইসলামের বড় ভাই মোজাম্মেল হক। তার অভিযোগ, মুকুন্দগাতি গ্রামের স্থানীয় প্রভাবশালী জুলহাস উদ্দিনের কাছে বেশ কিছুদিন আগে 18 শতক পৈতৃক সম্পত্তি বিক্রি করা হয়, কিন্তু জুলহাস উদ্দিন বিভিন্ন সময়ে জোরপূর্বক 23 শতক জায়গা দখল করার চেষ্টা করে। এরই জেরে 24 জানুয়ারি তার লোকজন দেশীয় অস্ত্রসহ ওই জমিতে প্রবেশ করে। এ সময় তাদের বাধা দিলে তারা মোজাম্মেল, মনিরুল ও তাদের পরিবারের ওপর হামলা করে। এ সময় আহত হয় মোজাম্মেল। এই ঘটনায় বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঢাকার কেরানীগঞ্জে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের 20 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সকালে ঘাটারচর এলাকায় উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান শারমিন ইয়াসমিন। বক্তারা বলেন, অটিজমে আক্রান্ত শিশুদের যত্ন নিতে অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী এই সংগঠন কাজ করছে। এই শিশুদের সঠিক পরিচর্যা নিলে তাদেরও প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। আয়োজনে অংশ নেয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকরা। রানা গ্রুপ, এবি ব্যাংক, বিএসআরএম, এমজিএইচ গ্রুপ সহ বিভিন্ন প্রতিষ্ঠান এই ফাউন্ডেশনকে সহযোগিতা করছে। এবারে জানাবো বিপিএল এর খবর। ঢাকা ক্যাপিটালসকে 6 উইকেটে হারিয়ে আসরের চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল খুলনা টাইগার্স। আগে ব্যাট করে খুলনাকে 124 রানে লক্ষ্য দেয় ঢাকা। জবাবে 19 বল হাতে রেখে তাদের জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণবঙ্গের দল। প্রথম ওভারে নাসুমকে 3 ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন ঢাকার ওপেনার তানজিদ তামিম। 10 বলে 10 রান করে মেহেদীর মিরাজের বলে আউট হয়ে ফেরেন লিটন দাস। হাবিবুর রহমান ও ফারমানুল্লাহ শাফি ফেরেন দ্রুত। এক প্রান্তে দাঁড়িয়ে তানজিদ 50 তুলে নিলেও অপর প্রান্তে চলে ব্যাটারদের আসা যাওয়া। 58 রান করে তানজিদ। সাব্বিরদের ব্যাটে আসে 20 রান। সব মিলিয়ে 123 রানের পুঁজি পায় ঢাকা। জবাবে নাইম আফিফরা 0 রানে ফিরলেও মেহেদী মিরাজের অপরাজিত 74 রানের ইনিংসে জয়ের দেখা পায় খুলনা। এই জয়ে বরিশাল, রংপুর ও চিটাগংয়ের পর চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠল মিরাজের দল। দেশে প্রথমবারের মতো যোগা ফেস্টিভ্যালের আয়োজন করেছে নটরডেম কলেজ। 2 দিনব্যাপী আয়োজনের শেষ দিন ছিল আজ। ছাত্রছাত্রীদের মধ্যে যোগা চর্চা উদ্বুদ্ধ করাই মূল উদ্দেশ্য। ঢাকা ও আশপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয় ফেস্টিভ্যালে। প্রযুক্তির এই দুনিয়ায় মানসিক স্বাস্থ্যের উন্নতি ও মেধার বিকাশে বিভিন্ন যোগাসন, নৃত্য, চিত্রাঙ্কন সহ নানান প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজন ছিল যোগা উৎসবে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এটি ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে 3 দিনব্যাপী RUSC ন্যাশনাল সায়েন্স ফিয়েস্তা 2024। সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকিব। পরে মেলার স্টলগুলো পরিদর্শন করেন তিনি। প্রায় 1/2 শতাধিক স্টলে ক্ষুদে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করছে। এবারের মেলায় রয়েছে মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন, AI বেসড বিজনেস আইডিয়া কম্পিটিশন সহ 13টি সেগমেন্ট। আয়োজনের মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন।
সেই সাথে শেষ করছি আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।